নমস্কার। গতকাল অর্থাৎ মঙ্গলবার আমরা গিয়েছিলাম কলকাতা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আয়োজিত আবুল কালাম আজাদের ১৩৭তম জন্মশতবার্ষিকীতে আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা গিয়েছিলাম। আর সেই অনুষ্ঠান থেকে ফিরে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে গিয়েছিলাম সায়েন্স সিটিতে। এই সায়েন্স সিটিতে এসে এক অভূতপূর্ব একটা অভিজ্ঞতা আমার হলো। সেখানে গিয়ে আমরা দেখলাম কিছু হিন্দিভাষী ছাত্রী এবং অতি হাস্যময়ী। আমার দেখে খুব ভালো লাগলো। তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলাম, তোমরা কোথা থেকে এসেছো, কোন স্কুল? আশ্চর্যের বিষয়, তারা হিন্দিতে গড়গড় করে বলতে লাগলো, কিন্তু আমি তো হিন্দি অতটা বুঝে উঠতে পারি না। তবু যেটুকু বুঝেছি সেটি হলো তারা ঝাড়খণ্ড থেকে এসেছে সায়েন্স সিটির পরিদর্শনে। সন্ধ্যা নেমে গেছে এবং লোক সামলাতে না পেরে সেই সকল ছোট্ট তরুণী ক্লাস 9-এ তারা পড়ে, তাদের সঙ্গে একটা ছবি আমি তুললাম। সেই ছবিটা আজকে ভিডিওতে শেয়ার করে দিয়ে আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ৫ম সেমিস্টার মেজর সিলেবাসের একটি অন্যতম নাটক কৃষ্ণকুমারী। এই কৃষ্ণকুমারী থেকে তোমাদের একটি প্রশ্ন আসে। প্রশ্নটা হলো, কৃষ্ণকুমারী নাটকে কৃষ্ণকুমারী চরিত্রটি নাট্য সাহিত্যে এক বিরল ট্র্যাজিক চরিত্র। আলোচনা করব। এর আগে অসংখ্য ট্র্যাজিক চরিত্র আমরা পেয়েছি, যেমন পেয়েছিলাম নূরজাহান একটা অন্যতম ট্র্যাজিক চরিত্র, আর মাইকেল মধুসূদন দত্তের আমরা একটা চরিত্র পেলাম কৃষ্ণকুমারী। এই কৃষ্ণকুমারীর জীবনে কিভাবে ট্র্যাজেডি নেমে আসে সেটাই আজকে আমরা আলোচনা করব। তবে আলোচনা শুরুতেই আমরা প্রাচীন সাহিত্যের আমাদের প্রাচীন সাহিত্য চর্যাপদের একটা পদ প্রথমে আলোচনা করে নিয়ে, অর্থাৎ সেই পংক্তিটা বলে আজকে আমরা আলোচনা করব কৃষ্ণকুমারী চরিত্রের ট্র্যাজিক কিভাবে নেমে এসেছিল। সেখানে আমরা দেখি চর্যাপদের আপনা মাংসে হরিণা বৈরী। আপনা মাংসে হরিণা বৈরী অর্থাৎ হরিণ নিজের মাংসের জন্যই নিজের শত্রু। আর এখানে এই কথাটা বলার অর্থ হলো এই, আমাদের কৃষ্ণকুমারী তার রূপ, যৌবনের এবং লাবণ্যের জন্যে নিজের শত্রু হয়ে ওঠে, নিজের শত্রু হয়ে ওঠে। আর সেটাই আমরা আলোচনা করব। আমরা জানি মাইকেল মধুসূদনের জীবনের সবচেয়ে নাট্য সাহিত্যের জীবনে সবচেয়ে বিরল বৃহত্তর অন্যতম কৃতিত্ব হল কৃষ্ণকুমারী নাটক। যে নাটকে আমরা কৃষ্ণকুমারীকে আমরা দেখি একটা ট্র্যাজিক চরিত্র হিসাবে। আসলে এই কৃষ্ণকুমারী নাটকটি একটি ট্র্যাজেডিক নাটক। আর এই নাটকের নায়িকা কৃষ্ণকুমারী। আসলে কৃষ্ণকুমারী নাটকে কৃষ্ণকুমারী চরিত্রটি বিশ্লেষণ করার আগে আমাদের কয়েকটি বৈশিষ্ট্য এই কৃষ্ণকুমারী চরিত্রে আছে। সেই বৈশিষ্ট্যগুলি যদি আমরা একটু মাথায় রেখে দিতে পারি, তাহলে এই কৃষ্ণকুমারী নাটক এবং তার চরিত্রের সমস্ত দিকটি উদ্ঘাটিত হতে পারে। আর সেখানে আমরা তার চরিত্রের মধ্যে যে দেখলাম আমরা তার মানসিক দ্বন্দ্ব, কৃষ্ণকুমারীর জীবনে মানসিক দ্বন্দ্ব, আত্মত্যাগ এবং বংশ মর্যাদা। এই যে 3টি পয়েন্ট আমরা বললাম, এই 3টি পয়েন্টের উপর ভিত্তি করে আমরা কৃষ্ণকুমারী নাটকের যে অন্যতম চরিত্র, নায়িকা চরিত্র কৃষ্ণকুমারীর ট্র্যাজিক জীবনটা কিন্তু এই 3টি পয়েন্টের ভিত্তিতে কিন্তু আমরা আলোচনা করে আমরা পরিসমাপ্তির দিকে যেতে পারি। আসলে কি জানেন তো, এই কৃষ্ণকুমারী এই নারী চরিত্রটি অতি সংবেদনশীল এবং নীরব দুঃখ বহনকারী চরিত্র। কৃষ্ণকুমারী নাটকের কৃষ্ণকুমারী অত্যন্ত সংবেদনশীল এবং নীরব দুঃখ বহনকারী একটি অন্যতম চরিত্র।
আবার সে ভীমসিংহের কন্যা, অর্থাৎ রাজকন্যা। আর এই রাজকন্যাকে নিয়ে দুই রাজার মধ্যে দ্বন্দ্ব সংঘাত গড়ে ওঠে। কে নেবে এই রাজকন্যা কৃষ্ণকুমারীকে, কে গ্রহণ করতে পারবে? সেখানে দেখি জয়পুর এবং যোধপুর এই দুটি অঞ্চলে রাজাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আর এই যে দ্বন্দ্ব হলো দুই রাজার মধ্যে, এই দ্বন্দ্বের জন্যে কৃষ্ণকুমারী কিন্তু সে নিজেকে দায়ী করেছে, অর্থাৎ তার রূপ লাবণ্যই এই দ্বন্দ্ব সৃষ্টির প্রধান কারণ হিসাবে কৃষ্ণকুমারী নিজেকে দায়ী করেছেন। এই যে তার মানসিক সংঘাত, কৃষ্ণকুমারীর জীবনে মানসিক সংঘাত তার চরিত্রে একটা বিষাদ সৃষ্টি করে। তাই কৃষ্ণকুমারীকে বলতে শুনি, ধিক এ জীবন, ধিক এ রূপ, ধিক এ জীবন, ধিক এ রূপ। যদি এই জন্যে এই হতভাগিনী পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছিল, ধিক এ জীবন, ধিক এ রূপ, যদি এই জন্যই এই হতভাগিনী পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছিল, অর্থাৎ তার এই রূপ লাবণের জন্যে কৃষ্ণকুমারী নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছেন। আবার সে আবার বলছেন যে এই জন্যেই কি সে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, যে তার জন্যেই তার রাজ্যে নেমে আসবে অন্ধকারের বিষাদের ছায়া? এটাই কি তার জীবন? এই জন্যই কি সে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে? আসলে তার রূপের লাবণ্যের ছটা রাজ্যের অভ্যন্তরে বিপদ সৃষ্টি হওয়ার যে তীব্র অনুশোচনা তাকে বিদ্ধ করে। আর সেই কারণেই নিজের জীবনকে সে বারে বারে ধিক্কার দিয়েছে। আর সে ধিক্কারের পরেই সে জয়সীমাকে বলে, কিন্তু এখন উপায় কি? জগৎ সিংহ, তুমি এই পাপিহাসীকে ক্ষমা করিও। সাংঘাতিক কথা। আবার বলছি, কিন্তু এখন উপায় কি? জগৎ সিংহ, তুমি এই পাপিহাসীকে ক্ষমা করিও। আসলে এই কথাগুলো মেয়েদের জীবনে একটা শাশ্বত বাণী। যদি কাউকে ভালোবাসে এবং তাকে যদি সে গ্রহণ না করে, তখন কিন্তু মেয়েদের মুখে নারীর জীবনের এই কথাগুলি তাদের মুখে এসে যায়। তখন তারা বোঝে না, তারা অপর পাশে যে পুরুষ মানুষটিকে দণ্ডায়মান, তার জীবন এই কথাগুলির মধ্যে দিয়ে পুড়ে ছারখার হয়ে যায়। এই যন্ত্রণা কিন্তু কখনোই নারীরা বোঝেনি। কৃষ্ণকুমারী কিন্তু এখানেও বুঝেনি জয়সীমাকে। তবে ব্যক্তিগত প্রেমে জগৎ সিংহের প্রতি তার যে অনুরাগ ছিল, আর সেই অনুরাগ থাকা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে সেই প্রেম কিন্তু বিসর্জন দেওয়ার যন্ত্রণা জয়সীমা যেমন ভোগ করেছে, তেমনি ভোগ করেছে কৃষ্ণকুমারী। আর সেখানে আমরা এই কৃষ্ণকুমারীকে দেখি একজন আদর্শবাদী এবং আত্মমর্যাদাবোধকারী রাজপুত রমণী হিসাবে। কেমন? যে দেশের সম্মান এবং পিতৃবংশের মর্যাদা রক্ষার প্রশ্নে তিনি কুল গৌরব ব্যক্তিগত সুখের চেয়ে অনেক বেশি বলে তিনি মনে করেন। অর্থাৎ কুল বংশ রক্ষা করা ব্যক্তিগত সুখের চেয়ে অনেক বড় বলে এই কৃষ্ণকুমারী নিজে মনে করেন। সেই কারণে তার ব্যক্তিগত জীবনের যে প্রেম, জয়সীমাকে সে ভালোবেসেছিল, সেই প্রেম সে বিসর্জন দেয়। কারণ তার নিজের জীবন থেকে, নিজের ভালোবাসা থেকে, নিজের জীবন থেকে অনেক বড় হিসেবে দেখেছে পিতৃবংশের সম্মান, সৌজন্যবোধ। যার কারণে আমাদের কৃষ্ণকুমারী জয়সীমাকে এ কথা বলতে পেরেছে। আসলে কি জানেন তো, কলঙ্কের চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করা, কলঙ্কের থেকে মৃত্যু শ্রেয় মনে করা জীবনের অনেক বড় কিছু পাওয়া যায়।
সেখানে এই যে কৃষ্ণকুমারীর জীবনে তার যে তেজস্বিতা, তার যে আত্মমর্যাদা, এই কথাগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় সে কতটা আত্মমর্যাদাবোধ সম্পন্নকারী রাজপুত্র রমণী। আর সেই তেজস্বীময়ী রাজকুমারকে বলতে শুনি, আমি ক্ষত্রিয় বালা, আত্মঘাতিনী হইব, তবু যবনের হাতে পতিত হইব না। কতটা আত্মমর্যাদাবোধ, কঠোর সংযমী মনোভাব থাকলে একটা নারী কিন্তু এই কথা বলতে পারে, আমি ক্ষত্রিয় বালা, আত্মঘাতিনী হইব, তবু যবনের হস্তে পতিত হইব না। সাংঘাতিক কথা আমরা কৃষ্ণকুমারীর মুখে শুনতে পাই। যদিও এই কৃষ্ণকুমারী শেষ পর্যন্ত বিষ পান করে আত্মহত্যা করে, তবু তার যে মানসিক দৃঢ়তা ছিল, যে কঠোর সংযম ছিল, আত্মমর্যাদাবোধ ছিল, আর সেই আত্মমর্যাদার বশবর্তী হয়ে সে কোনো বশবর্তী হয়ে সে কোনো বহিরাগতর হাতে নিজেকে সমর্পণ করতে চায় না কৃষ্ণকুমারী। আর এই মনোভাবের কারণে রাজকুমারীর জীবনে নেমে আসে চরম আত্মত্যাগ এবং ট্র্যাজেডি। আর এই দিক থেকে কৃষ্ণকুমারীর জীবনের সবচেয়ে বড় দিক হলো তার মহৎ আত্মবলিদান। কেন আত্মবলিদান? কারণ আমরা আলোচনার শুরুতে কিন্তু বলেছি পিতার কুল বংশের মর্যাদা, সেই মর্যাদা কিন্তু তার কাছে অনেক বড় নিজের জীবনের থেকে। তাই বিষ পান করে নিজেকে আত্মহুতি দিতে থাকে। কুণ্ঠিত হয়নি কৃষ্ণকুমারী। যখন তিনি দেখেন যে তাকে বাঁচানোর চেষ্টা করলে সমগ্র রাজ্যে রক্ত গঙ্গা বয়ে যাবে, আর এই মনোভাব যখন আসে তখন সে এও ভাবে যে পিতার আত্মমর্যাদা, পিতার যে কুল বংশ মর্যাদা আছে, সব কিছু কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। আর ধূলিসাৎ হয়ে যাওয়ার কারণে তিনি নিজে মৃত্যুবরণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। আর এটি কৃষ্ণকুমারী নাটকের, কৃষ্ণকুমারীর জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আর সেই ট্র্যাজেডিময় নায়িকাকে অর্থাৎ কৃষ্ণকুমারকে বলতে শুনি, কিন্তু মহারাজ, এই জীবনে আর পাপৈশীকে মস্তক স্পর্শ করিবেন না, আমি এই জন্মের মতো বিদায় লইলাম। অর্থাৎ কৃষ্ণকুমারী কিন্তু পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছে তিনি আত্মবলিদান করে নিজের আত্মকে বিসর্জন দেবেন। এই যে চরম মুহূর্ত মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের কৃষ্ণকুমারী, এই যে তার দৃঢ় সংকল্প, যে আত্মত্যাগের কথা তিনি ঘোষণা করলেন, এবং সেই ঘোষণার মধ্যে দিয়ে তিনি এটা মনে করলেন তিনি যদি নিজে আত্মবলিদান দেন, আত্মহুতি দেন, তাহলে তার পিতার রাজ্যে শান্তি ফিরে আসবে, আর রাজ্যের দুই রাজার মধ্যে সংঘাত সৃষ্টি হবে না, প্রজাদের জীবন অস্থির হয়ে উঠবে না কে নেবে কৃষ্ণকুমারীকে নিয়ে। অর্থাৎ কৃষ্ণকুমারীর জীবন যদি আর না থাকে, তাহলে পিতার রাজ্যে কিন্তু আর রক্তগঙ্গা বইবে না, আর কোন রকমভাবে অশান্তি স্পর্শ করতে পারবে না। আর এই চিন্তার বশবর্তী হয়ে কৃষ্ণকুমারী সে আত্মত্যাগের চরম সিদ্ধান্ত সে গ্রহণ করে। সেই কারণে আমরা চেষ্টা করব, পরিশেষে আমরা বলতে পারি যে কৃষ্ণকুমারীর চরিত্রটি হলো ব্যক্তিগত প্রেম, পারিবারিক সম্মান এবং দেশের বৃহত্তর স্বার্থের মধ্যেকার এক করুণ ত্রিশঙ্কু দশা। তিনটে পয়েন্ট বলেছিলাম কিন্তু প্রথমে আমরা সেই ত্রিশঙ্কু দশার কথা আমরা আবার বললাম। আর সেই দশার মধ্যে দাঁড়িয়ে
মদনিকাকে কিন্তু বিষ আনতে বলেছিল আমাদের কৃষ্ণকুমারী। আসলে এই কৃষ্ণকুমারীর মৃত্যুর শান্তির কারণ এবং তার এই আত্মত্যাগ হল সর্বোচ্চ মর্যাদা রক্ষার পথ। দুটো পয়েন্ট ভালো করে শুনুন। তার মৃত্যু শান্তির কারণ, কারণ যে অনাসৃষ্টি প্রজাদের জীবন সারকার হয়ে যাওয়ার আশঙ্কা, রাজ্যের মধ্যে অশান্তি ঝড় বয়ে যাওয়ার যে সংখ্যা দেখা দিয়েছিল, যার ফলে রাজ্যের মধ্যে যাবতীয় অশান্তি দেখা দেবে, সেই অশান্তি দূর করার জন্যে এবং রাজ্যের মধ্যে শান্তি আনার জন্যে তার মৃত্যু অবশ্যম্ভাবী ছিল। আর নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত সেই কৃষ্ণকুমারীকে আত্মহত্যা করতে বাধ্য করে। তাছাড়া উপায় ছিল না। রাজ্যের শান্তি আনার, কুল বংশ মর্যাদা রক্ষা করার আর কোনো পথ ছিল না কিন্তু মাইকেল মধুসূদনের হাতে। তাই শেষ পর্যন্ত আমাদের কৃষ্ণকুমারীকে আত্মত্যাগ করতে হয়, অকাল প্রয়াণ লাভ করতে হয়, বিষপানে আত্মহত্যা করে। এখানে আমাদের কৃষ্ণকুমারী নাটকের যে অন্যতম নারী চরিত্র কৃষ্ণকুমারী, তার জীবনে নেমে আসে চরম ট্র্যাজেডি। এটাই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। আশা করছি আমরা কৃষ্ণকুমারী নাটকের কিয়দ অংশ তোমাদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি। আর যদি তুলে ধরতে পারি, তাই সে কারণে তোমাদের কাছে আমরা এইটুকু আবেদন রাখি। আশা করি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং যারা আমাদের প্রথম সাবস্ক্রাইবার আছে, আমাদের প্রিয় ছাত্রছাত্রী, অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। তো আজকে আমরা এখানে রাখছি এবং এই নোটটি আমরা ডিসক্রিপশন বক্সে আমরা পেস্ট করে দেবো, তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো। আর এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে তোমরা বলবে কিংবা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে জানাবে। আমরা দায়বদ্ধ তোমার কাছে তোমার প্রশ্নের উত্তর দিতে। নমস্কার।